সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিশ্বখ্যাত সাংবাদিক মেহেদী হাসানের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎকারটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক জনপরিসরে এখন হট টপিক। এই সাক্ষাৎকারের সবচেয়ে আলোচিত অংশটি হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে। এখানে যে প্রশ্ন দুটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হলো আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা কি সহসাই উঠে যাচ্ছে, একই সাথে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে কিনা। স্টার এক্সপ্লেন্সের আজকের পর্বে আমি এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা এটা উঠে যাওয়ার ব্যাপারে ডক্টর ইউনূস মেহেদী হাসানকে কি বলেছেন? মেহেদী হাসান অমর্ত্য সেনের রেফারেন্স দিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। তখন ডক্টর ইউনূস তাকে থামিয়ে বলেন যে এটা ঠিক নয়, যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু আওয়ামী লীগে অ্যাজ এ পার্টি সেটা কিন্তু ব্যান করা হয়নি, বরং তিনি বলছেন এটা একটা ভ্যালিড পার্টি হিসেবে এখনও রয়েছে। একই সাথে তাদের রেজিস্ট্রেশনও বাতিল হয়নি, সে কথাটাও তিনি বলেছেন। এবং তার সাথে তিনি পরবর্তীতে যোগ করেন যে যেহেতু আওয়ামী লীগ একটা ভ্যালিড পার্টি এবং আপাত অর্থে তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা রয়েছে, সাসপেনশন রয়েছে, সেই নিষেধাজ্ঞা যে কোনো সময় উঠে যেতে পারে। তো তিনি যেভাবে বলেছেন যে এনি টাইম দে উইল বি আনসাসপেন্ডেড, তো এটার মধ্যে এক ধরনের একটা সহসাই ঘটনা ঘটতে পারে, সামনেই আমরা হয়তো বিষয়টা দেখব, এইরকম একটা ব্যাপার রয়েছে বলে বাংলাদেশের জনপরিসরে আলোচনা এবং সমালোচনাও শুরু হয়েছে। এখন যদি আমরা এই বাস্তবতাটা খেয়াল করি তাহলে কি দেখতে পাই? প্রথমে আমরা মে মাসে যে গেজেট দিয়ে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তার যদি বক্তব্য খেয়াল করি, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার মূল কারণটি হলো আওয়ামী লীগের তার মূল দল এবং তাদের যে বিভিন্ন তাদের যে সহায়ক যে বিভিন্ন আরও শক্তি রয়েছে, তাদের দলের যে বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে, তাদের যে কর্মীরা, তাদের যে বিচার প্রক্রিয়া চলছে, সেই বিচার প্রক্রিয়াকে আওয়ামী লীগ বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। একই সাথে যারা এই জুলাইয়ের অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের উপর বিভিন্নভাবে আক্রমণ করা, এই বিভিন্ন মামলার যে সাক্ষীরা রয়েছে তাদের উপর বিভিন্ন ধরনের হামলা করা, সেগুলোর তারা ষড়যন্ত্র করছে। এবং সর্বোপরি দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা, সেগুলোকে লঙ্ঘন করার, সেগুলোকে হুমকির মুখে ফেলার তারা ষড়যন্ত্র করছে। এবং সেই কারণেই আওয়ামী লীগের কার্যক্রমের উপরে একটা সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। এবং একই সাথে সেখানে এই নিষেধাজ্ঞা কখন উঠতে পারে সেই বিষয়ে একটা ইঙ্গিত আছে। সেখানে বলা হয়েছে এই যে আওয়ামী লীগের বিভিন্ন কর্মী, তাদের নেতা, তাদের যে বিচার প্রক্রিয়া চলছে আইসিটিতে, সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের এই নিষেধাজ্ঞা এটা উঠবে না। অর্থাৎ এই প্রক্রিয়া যদি শেষ হয় তখন হয়তো উঠতে পারে, এইরকম একটা ইঙ্গিত সেখানে আছে। তো আমরা যদি সেই গেজেটটাকে যদি বিবেচনা নিই আমরা এবং যদি বিচার প্রক্রিয়ার দিকে দেখি, তো বিচার প্রক্রিয়া আমরা দেখছি যে গতিতে চলছে, সহসাই এর বড় ধরনের কোনো বিচার কার্য শেষ হওয়ার এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট যেহেতু কোনো টাইম ফ্রেম এটা আমরা দেখতে পাচ্ছি না, বা বিচারের যে গতি সেটার যে স্লথ বা সেটা খুব আগাচ্ছে সেই বিষয়েও কিন্তু আমরা খুব একটা অগ্রগতি বা পজিটিভ একটা অগ্রগতি দেখতে পাচ্ছি না। বরং আমরা যে জিনিসটার কথা একভাবে বলা হয়েছিল যে দেখা যাচ্ছে যে প্রধান তাদের যে নেতাকর্মী তাদের হয়তোবা কিছু বিচার হচ্ছে, যেমন শেখ হাসিনার আমরা দেখেছি যে তার যে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সেটা শেষ হয়েছে, এরপর জেরার প্রক্রিয়া সেগুলো শুরু হবে। তো ফলে সেটাও আসলে একটা লম্বা সময় ধরে চলবে। এর বাইরে আমরা অন্য কোনোভাবে এই যে একটা কথা এসেছিল যে একটা রিকনসিলিয়েশনের একটা ব্যবস্থা, অর্থাৎ যখন বিভিন্ন দেশে দেখা গিয়েছে গণহত্যার পরে ওই গণহত্যার সাথে যুক্ত রাজনৈতিক দল বা রাজনৈতিক গোষ্ঠী তাদেরকে হয়তো পুরোপুরি বিচার করা কখনোই সম্ভব হয় না, কিন্তু তাদেরকে সোসাইটির মধ্যে অ্যাডপ্ট করার একটা রিকনসিলিয়েশনের প্রসেসের মধ্যে দিয়ে যায়, যাতে তারা তাদের কার্যক্রম বা যারা তাদের ওই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত ছিল তারা সোসাইটিতে আবার তাদের স্বাভাবিকভাবে জীবনযাপন কার্যক্রম সেগুলো শুরু করতে পারে। তো বাংলাদেশে সেই প্রক্রিয়াটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি। ফলে ওইভাবেও যে আওয়ামী লীগের একটা রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে হয়তো তাদেরকে একটা সাধারণ ক্ষমা বা তাদের কিছু অংশের বিচার, কিছু অংশের ক্ষমা বা এই যে বিভিন্ন যে বক্তব্য বলা হচ্ছে সেটার কিন্তু আমরা আসলে কোনো প্রক্রিয়া নেই। তো ফলে তার মধ্য দিয়ে আবার আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে সেটাও বলা যাচ্ছে না। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, ডক্টর ইউনূস কেন তাদের কার্যক্রমের নিষেধাজ্ঞা সেটার উপরে বলতে যে মেহেদী হাসানকে বলেছেন যে এই রাজনৈতিক দলটির নেতাকর্মীরা এখন পর্যন্ত
তারা যে গণহত্যা সংঘটিত করেছে জুলাইয়ে, সেটার জন্য তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা বোধ নেই। একই সাথে তারা যে কাজটি করেছে সেটারও তারা দায়িত্ব নিচ্ছে না। অর্থাৎ তিনি কিন্তু এক ধরনের রিকনসিলিয়েশনের একটা কথা বলছেন মনে হচ্ছে। অর্থাৎ যদি আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ তারা যদি তাদের এই রেসপন্সিবিলিটি স্বীকার করতো, তারা যদি দুঃখ প্রকাশ করতো, তাহলে কি রিকনসিলিয়েশনের প্রসেস শুরু হতো কিনা সেটার এক ধরনের এখানে একটা আলোচনা উঠতে পারে। কিন্তু আমরা বর্তমান যে বাস্তবতায় দেখেছি সেই ধরনের রিকনসিলিয়েশনের কোনো ধরনের সুযোগ আমি আপাতত দেখছি না। এর বাইরে আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় শুরু করার আর যে বাস্তবতা থাকতে পারে তার একটি হলো যে আন্তর্জাতিক চাপ। তো আন্তর্জাতিকভাবে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় তখন বিভিন্ন গোষ্ঠী, বিশেষ করে আমরা যদি বলি জাতিসংঘ, মানবাধিকার সংস্থা, তারা এই ব্যাপারে বেশ এক ধরনের তৎপরতা ছিল এবং তারা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়টার এক ধরনের বিরোধিতা করেছে এবং তারা বলেছিল এর ফলে ভবিষ্যৎ যে গণতান্ত্রিক যাত্রা বাংলাদেশে সেটাই বড় আকারে বাধাগ্রস্ত হতে পারে। কিন্তু সেটাকে ধরে পরবর্তীতে সময়ে বিভিন্ন যেসব গুরুত্বপূর্ণ দেশ রয়েছে যারা বিশেষ করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, আমরা আমেরিকার কথা বলতে পারি, ইউরোপীয় ইউনিয়নের কথা বলতে পারি, তাদের দিক থেকে কিন্তু আমরা বিশেষ ধরনের বড় আকারে কোনো চাপ দেখতে পাচ্ছি না। এর বাইরে যদি আমরা চিন্তা করি, একটা গুরুত্বপূর্ণ দেশ আছে, সেটা হলো ভারত। এখন ভারত তারা ধারাবাহিকভাবেই ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে এবং আমরা বুঝি যে এই ইনক্লুসিভ ইলেকশনের অর্থ হলো যে আওয়ামী লীগও যাতে এই ইলেকশনে অংশগ্রহণ করতে পারে। কিন্তু বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেখানে এই আওয়ামী লীগের অংশগ্রহণ এবং সেটা ভারতের থ্রু দিয়ে হতে পারে সেটার সম্ভাবনা আমি কম দেখছি। তারপরে ডক্টর ইউনূস এক ধরনের একটা আশঙ্কা প্রকাশ করেছেন মেহেদী হাসানকে। তো যখন বলা হচ্ছিল শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে বা শেখ হাসিনার বিচার নিয়ে, এবং তখন তিনি ভারতের কথা সরাসরি না বললেও তিনি বলেছেন যে শেখ হাসিনার এক ধরনের ব্যাকিং আছে যার মাধ্যমে বা যাদের মাধ্যমে শেখ হাসিনা আবার একটা বিজয়ীর বেশে বাংলাদেশে প্রবেশ করতে পারে, বাংলাদেশে ফিরতে পারে, এবং সেই আশঙ্কা তিনি বড় আকারে আছে বলে তিনি মনে করেন। তো সেই প্রক্রিয়া যদি হয় তাহলে তো সেটা একটা সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। আমি বর্তমানে সেই ধরনের খুব একটা সুযোগ দেখছি না। এবং এর সাথে যদি আমরা একটা কানেক্ট করি যে আওয়ামী লীগের বর্তমানে দেশের ভিতরে তার যে ধরনের কার্যক্রম রয়েছে, আমরা সেটা হয়তোবা আগের তুলনায় তাদের ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ এগুলোর মাত্রা একটু বেশি দেখছি, কিন্তু এখন পর্যন্ত তাদের এরকম কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি যে তারা সরকারের উপর একটা ব্যাপক ধরনের চাপ প্রয়োগ করবে এবং সরকার বাধ্য হবে তাদের সাথে এক ধরনের একটা সমঝোতায় আসতে, তাদেরকে একটা রাজনৈতিক স্পেস দেওয়ার, অর্থাৎ তাদের কার্যক্রমের উপর হয়তোবা ধাপে ধাপে নিষেধাজ্ঞা উঠে যে তারা বিভিন্নভাবে তাদের কার্যক্রম করতে পারবে, সেই বাস্তবতাও এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। এখন আমাদের দ্বিতীয় প্রশ্নটির দিকে দেখা যাক, আওয়ামী লীগ কি সামনের নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। ডক্টর ইউনূসের যদি আমরা উত্তর দেখি, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে তিনি সরাসরি নিজে উত্তর না দিয়ে তিনি রেফার করেছেন ইলেকশন কমিশনের দিকে এবং বলেছেন ইলেকশন কমিশন মনে করে যে আওয়ামী লীগের অংশগ্রহণ এই পুরো ইলেকশন প্রক্রিয়াকেই ডিসরাপ্ট করবে, অর্থাৎ আওয়ামী লীগ অংশগ্রহণ করলে এই ইলেকশনটা হবে না। তো এটার আমি দুইটা দিক দেখতে পাই। একটা হলো যে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে, অর্থাৎ আওয়ামী লীগের এই কার্যক্রম করতে দেওয়ার সুযোগ দেওয়া, অর্থাৎ নির্বাচনে যদি সে অংশগ্রহণ করে তার মানে তাকে তার রাজনৈতিক কার্যক্রম শুরু করতে দেওয়ার সুযোগ দিতে হবে। তার ফলে পুরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে যে পরিমাণ একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে, যে ধরনের সহিংসতার পরিস্থিতি তৈরি হবে, কারণ আমরা বলেছি এখানে বিচারও খুব আগাচ্ছে এরকম নয়, আবার রিকনসিলিয়েশনের কোনো প্রক্রিয়া হয়েছে এরকমও নয়। তো এই দুটি বাদে যদি আওয়ামী লীগ এখন এই রাজনৈতিক প্রেক্ষাপটে যদি হাজির হয়, রাজনৈতিক এই বাস্তবতায় হাজির হয়, তাহলে কিন্তু অবশ্যম্ভাবীভাবে আমরা একটা ব্যাপক সংঘর্ষ দেখতে পাবো। তো সেই সংঘর্ষের পরিস্থিতিতে ইলেকশন আয়োজন করা এটা সত্যি খুবই ডিফিকাল্ট। আবার এর বাইরে আমরা যদি নির্বাচনের যে হিসাব নিকাশ সেটা যদি খেয়াল করি, তাহলেও কিন্তু এই ডিসরাপশন কথাটার অর্থটা আমরা তৈরি করতে পারবো। কারণ বর্তমানে আমরা যদি দেখি যে বর্তমানে ইলেকশন ক্যালকুলেশনের মধ্যে মোটামুটি আছে বিএনপি, তারা একটা অন্যতম প্রধান শক্তি, এর বাইরে জামাত এবং তার যে বিভিন্ন সহযোগী দলগুলো, এবং এর বাইরে আরও ছোট ছোট কিছু পার্টি রয়েছে, এবং এনসিপি একটা উদীয়মান শক্তি হিসেবে আছে। আর জাতীয় পার্টির বিষয়ে এক ধরনের এনসিপি এবং জামাত এবং তার সহযোগীরা একটা চেষ্টা করছে জাতীয় পার্টিকেও কি এই নির্বাচনী রেস থেকে বাদ দিয়ে দেওয়া যায় কিনা। অর্থাৎ মোটামুটিভাবে এক ধরনের এই যে অর্থাৎ বিরোধী যে ধরনের একটা ভোটের টোটাল যে ব্যাংক রয়েছে, তাদের যে ভোটার বেজ আছে, তাদেরকে বাদ রেখেই নিজেদের একজন অর্থাৎ বিএনপি, জামাত এবং এনসিপি আরও এই পরিষদ অর্থাৎ আওয়ামী এবং তার যারা সহযোগী ছিল তাদেরকে বাদ দিয়ে যে পরিষদটা আছে সেটির মধ্যে রাজনীতি করার, এখন পর্যন্ত নির্বাচন করার এই একটা হিসাব নিকাশ রয়েছে।
তো এর ভিতরে যদি আওয়ামী লীগ জয়েন করে, আপনি সহজে বুঝতে পারবেন যে পুরো ইকুয়েশনটা কিন্তু ডিসরাপ্ট হয়ে যাবে। অর্থাৎ এই যে ধরেন আমরা যদি পিআর এর কথা বলি, আমরা শুরু থেকে দেখেছি যে পিআর এর বিরোধিতার একটা বড় কারণ ছিল যে যদি পিআর পদ্ধতিতে ইলেকশন হয়, আওয়ামী লীগের যে ধরনের ভোটার বেজ আছে তারা কিন্তু দেখা যাবে যে সংসদে তারা বড় আকারে তারা আসতে পারবে, অর্থাৎ তাদের একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স থাকবে। তো তখন কিন্তু ওই কারণে পিআর এর বিরোধিতা করেছে। এবং আমরা পরে দেখেছি যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল